প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তোমাদের আজকে ক্লাস হবে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে আজকে। তো দ্বাদশ শ্রেণীর দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ প্রথম অংশ আজকে হবে, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। তো আজকে আমরা আলোচনা করব বায়োম কি, উদ্ভিদের অভিযোজনীয় বৈশিষ্ট্য, ইকোলজিক্যাল পিরামিড কি, জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ। আর আমরা শিখব যে এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণের মধ্যে কোনটা সুবিধা বেশি, এগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব বায়োম কি। বায়োম হচ্ছে একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি এবং একই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত একটি বৃহৎ এবং পৃথকযোগ্য ইকোসিস্টেম, যেটাকে আমরা বলবো বায়োম। কি হবে? একই ধরনের জলবায়ুটা থাকবে একই ধরনের, আবার মাটিটা হবে একই ধরনের এবং তাদের বৈশিষ্ট্যটা হবে একই জাতীয় বৈশিষ্ট্য হবে। উদ্ভিদ এবং প্রাণী নিয়ে গঠিত কি হবে? একটা বৃহৎ এবং পৃথকযোগ্য ইকোসিস্টেম, যাকে আমরা বলবো বায়োম। এখন আমরা আলোচনা করব ইকোলজিক্যাল পিরামিড, যে খাদ্য জালকের বিনাশ সমন্বিত পিরামিড আকৃতির ছককে, খাদ্য জালকের বিনাশ সমন্বিত পিরামিড আকৃতির ছককে। তোমরা শিক্ষার্থীরা দেখছো পিরামিডের আকৃতি হচ্ছে এরকম, যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিন্দু পর্যন্ত পিরামিড আকারের যে ছক হয় সেটা হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। তোমার জন্য এখানে কি থাকে? এখানে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক এবং লাস্টে হচ্ছে সর্বোচ্চ খাদক। তার মানে ধীরে ধীরে এখানে বেশি থেকে যতই আমরা উপরের দিকে যাবো তত কি হবে? এটা সাইজটা ছোট আকার করে দিতে হবে। তো এখানে ইকোলজিক্যাল পিরামিডটা হচ্ছে খাদ্য জালকের বিনাশ সমন্বিত পিরামিড আকৃতির ছককে ইকোলজিক্যাল পিরামিড বলে। বিজ্ঞানী অ্যালটন সর্বপ্রথম খাদ্য পিরামিডের ব্যাখ্যা করেন। খাদ্য পিরামিড ব্যাখ্যাকরণকে বিজ্ঞানী অ্যালটন। তো এখন আমরা আলোচনা করব শিক্ষার্থীরা যে উদ্ভিদ অভিযোজনীয় বৈশিষ্ট্য। অভিযোজন হচ্ছে কোন একটা জায়গায় অ্যাডাপ্টেশন। আমরা চাইলেও পানিতে বসবাস করতে পারবো না, আর পানিতে যারা থাকে তারা চাইলে উদ্ভিদের ডাঙ্গায় বসবাস করতে পারবে না। তো বিভিন্ন ধরনের অভিযোজন ক্ষমতা বিভিন্ন রকম। তো আমরা আলোচনা করব যে উদ্ভিদের অভিযোজনীয় বৈশিষ্ট্য কি কি। একটা হচ্ছে অঙ্গ সংস্থানিক অভিযোজন, একটা হচ্ছে অন্তঃগঠন অভিযোজন, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। তো অঙ্গ সংস্থানিক অভিযোজন গুলোর বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব শিক্ষার্থীরা। এটা হচ্ছে মূল সুগঠিত হয় না, সংক্ষিপ্ত ও দুর্বল প্রকৃতির হয়। কি হয়? মূল সুগঠিত হয় না, সংক্ষিপ্ত ও দুর্বল প্রকৃতির হয়। 2 নম্বর, মূলরোম অনুপস্থিত, মূলরোম থাকে না মূলে। 3 নম্বর, কোন উদ্ভিদের অস্থানিক ভাসমান মূল থাকে, যার ফলে কি করে? যেগুলো উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। 4 নম্বর, পাতা সাধারণত পাতলা এবং নরম থাকে, তাই পানির টানে ছিঁড়ে যায় না। 5 নম্বর, নিমজ্জিত উদ্ভিদের কাণ্ড নরম এবং স্পঞ্জি হয়। ভাসমান উদ্ভিদের কাণ্ডটা অপেক্ষাকৃত খাটো ও মোটা হয়। পানিতে আবদ্ধ উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয় ও নরম হয়। তো আমি আবার বলতেছি, মূল সুগঠিত হয় না, সংক্ষিপ্ত ও দুর্বল প্রকৃতির হয়। এগুলো হচ্ছে অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য। তারপর মূলরোম অনুপস্থিত। 3 নম্বর, কোন উদ্ভিদের অস্থানিক ভাসমান মূল থাকে, যা উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। 4 নম্বর, পাতা সাধারণত পাতলা এবং নরম হয়, যার ফলে কি হয়? এটা ছিঁড়ে যায় না, পানির টানে কি থাকবে? ছিঁড়ে যাবে না। আবার 5 নম্বর হচ্ছে নিমজ্জিত উদ্ভিদের কাণ্ড কি হবে? নরম এবং স্পঞ্জি হবে। ভাসমান উদ্ভিদের কাণ্ড হবে অপেক্ষাকৃত খাটো এবং মোটা। আর মাটিতে আবদ্ধ উদ্ভিদের কাণ্ড হবে রাইজোম জাতীয় এবং নরম। এখন আমরা আলোচনা করব অন্তঃগঠন অভিযোজনের বৈশিষ্ট্য। অন্তঃগঠন অভিযোজনের বৈশিষ্ট্য। তো এখানে ক্ষেত্রে ত্বকে কিউটিকল থাকবে না, আর নিমজ্জিত উদ্ভিদের পাতা ও কাণ্ডের ত্বকে
ক্লোরোপ্লাস্ট থাকে। পাতা এবং কাণ্ডের ত্বকে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। কোন উদ্ভিদের? নিমজ্জিত উদ্ভিদের। আবার 3 নম্বর, কাণ্ড ও পাতার ভিতরে কি থাকে? বড় বড় বাহু কুঠুরি থাকে, যেগুলো কি করে? উদ্ভিদকে পানিতে ভাসতে সাহায্য করে। আর 4 নম্বর, এদের পরিবহন টিস্যু থাকে না, কারণ তো শিক্ষার্থীরা যেটা বলছিলাম যে কাণ্ড এবং পাতার অভ্যন্তরে বড় বড় বাহু কুঠুরি থাকে, যা উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে পরিবহন টিস্যু থাকে না, কারণ পানি পরিবহনের প্রয়োজন হয় না। 5 নম্বর, নিমজ্জিত উদ্ভিদের পাতায় কি থাকে? স্টোমাটা থাকে না। কারণটা কি? যে গ্যাস নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না। তোমরা জানো যে স্টোমাটার মাধ্যমে বাষ্পীভবন হয়, তোমরা পড়ছো নিশ্চয়ই। তো এখানে নিমজ্জিত উদ্ভিদের এই স্টোমাটাটা থাকে না, কারণ গ্যাস নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না। আমি আবার বলতেছি, ত্বকে কিউটিকল থাকে না। 2 নম্বর, নিমজ্জিত উদ্ভিদের পাতা ও কাণ্ডের ত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে। কাণ্ড ও পাতার অভ্যন্তরে বড় বড় বাহু কুঠুরি থাকে, যা উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। 4 নম্বর, পরিবহন টিস্যু থাকে না, কারণ পানি পরিবহনের প্রয়োজন হয় না। 5 নম্বর, নিমজ্জিত উদ্ভিদের পাতায় স্টোমাটা থাকে না, কারণ গ্যাস নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে না। এখন আমরা আলোচনা করব শারীরবৃত্তীয় অভিযোজন। শারীরবৃত্তীয় অভিযোজনের বৈশিষ্ট্য। এখানে কি আছে? সব অঙ্গ দিয়ে পানি শোষণ করতে পারে। সব অঙ্গ দিয়ে পানি শোষণ করতে পারে। 2 নম্বর, কাণ্ড ও পাতার ত্বকেও কি থাকে? ক্লোরোফিল থাকে। কাণ্ড এবং পাতার ত্বকেও ক্লোরোফিল থাকে। 3 নম্বর, জলজ উদ্ভিদ কি আছে? অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করতে পারে। কোন উপায়ে? অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করতে পারে। আর এখানে প্রসাধনের হারটা কম থাকে। কাণ্ড ও পাতার বাহু কুঠুরিতে বাহু জমা থাকায় শ্বসন এবং সালোক সংশ্লেষণে অসুবিধা হয় না। তো শিক্ষার্থীরা, আমি আবার বলতেছি, শারীরবৃত্তীয় অভিযোজন সব অঙ্গ দিয়েই কি করতে পারে? পানি শোষণ করতে পারে। আর এখানে কাণ্ড এবং পাতার ত্বকে কি থাকে? ক্লোরোফিল থাকে। 3 নম্বর, জলজ উদ্ভিদ কি আছে? অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করতে পারে, আর এদের প্রসাধন হারটা কম থাকে। আর সাধারণত কাণ্ড এবং পাতার বাহু কুঠুরিতে কি থাকে? বাহু জমা থাকে, যার ফলে শ্বসন এবং সালোক সংশ্লেষণের এর সমস্যা হয় না বা অসুবিধা হয় না। তো এই ছিল মোটামুটি উদ্ভিদের অভিযোজনীয় বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি। তো জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুটা। একটা হচ্ছে ইনসিটু, দুটা পদ্ধতি। একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ বা প্রাকৃতিকভাবে যেটা সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ বা কৃত্রিম সংরক্ষণ। তার মানে এটা প্রাকৃতিকভাবে না। প্রাকৃতিকভাবে যেসব উদ্ভিদ বা প্রাণী আছে সেগুলোকে আরেকটা নতুন জায়গায় স্থাপন করা হয় যখন, সেটা হচ্ছে কৃত্রিম বা এক্সিটু সংরক্ষণ। তো ইনসিটু সংরক্ষণ হচ্ছে প্রাকৃতিকভাবে, মানে যে জায়গায় উদ্ভিদটা জন্মে সেখানে এনে ওটা সংরক্ষণ করা হয়। তো একটা হচ্ছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে এটা সুরক্ষা করা হয় বা সংরক্ষণ করা হয়। এখানে বহিরাগত প্রাণী বা মানুষকে এখানে কি হয় না? প্রবেশ করা নিষেধ এখানে। তারপর ইকো পার্ক, পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে ইকো পার্কের লক্ষ্য। বিভিন্ন ধরনের ইকো পার্ক আছে, যেমন মাধবকুণ্ড ইকো পার্ক, বাঁশখালী ইকো পার্ক ইত্যাদি। তারপরে শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সাফারি পার্ক। সাফারি পার্ক হচ্ছে সংরক্ষিত বনভূমি, যেখানে বন্যপ্রাণীরা প্রাকৃতিক পরিবেশের সাথে কি হয়? প্রাকৃতিক পরিবেশে কি করতে পারে? সংরক্ষণ থাকে, মুক্তভাবে বিচরণ করে এবং প্রজননের সুযোগ পায়। সাফারি পার্ক হচ্ছে সংরক্ষিত বনভূমি, যেখানে বন্যপ্রাণীরা প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ থাকে, মুক্তভাবে বিচরণ করতে পারে এবং প্রজননের সুবিধা পায়। তারপরে 4 নম্বর হচ্ছে মৎস্য অভয়ারণ্য। নদী, বিল, হাওর, খালে গভীরতম অংশগুলো কি করা হয়? অভয়াশ্রম তৈরি করা হয়, যার ফলে একই জলাশয়ে একাধিক মৎস্য অভয়াশ্রম থাকতে পারে। একই জলাশয়ে একাধিক মৎস্য অভয়াশ্রম থাকতে পারে। এখন আমরা আলোচনা করব গেম রিজার্ভ। গেম রিজার্ভ হচ্ছে এমন একটা এলাকা যেখানে বন্যপ্রাণীর সংখ্যা অনেক, মানে এমন একটা এলাকা যেখানে বন্যপ্রাণীর সংখ্যা অনেক বা বংশবৃদ্ধি অনেক, তারপরেও তাদেরকে কি হচ্ছে? ফাঁদ দিয়ে ধরা নিষেধ। তার মানে ওদের বংশবৃদ্ধি অনেক, প্রাণীর সংখ্যা অনেক, কিন্তু তারপরও এদেরকে ফাঁদ দিয়ে এসব প্রাণী কি হয়? ধরা নিষিদ্ধ। এখন আমরা আলোচনা করব কৃত্রিম বা এক্সিটু সংরক্ষণ।
কৃত্রিম বা এক্সোটিক সংরক্ষণটা হচ্ছে শিক্ষার্থীরা যে মূল বাসস্থান থেকে তাদেরকে অপসারণ করে নতুন একটা জায়গায় আমরা কি করব, স্থাপন করব। এটা হচ্ছে কৃত্রিম বা এক্সিডু সংরক্ষণ। যেমন সুন্দরবন থেকে একটা গাছ আমরা বোটানিক্যাল গার্ডেনে লাগালাম, এটা হচ্ছে এক্সিডু সংরক্ষণ। তো উদ্ভিদ উদ্যান সারা বিশ্বে 2000 বোটানিক্যাল গার্ডেন আছে, আর 4 ভাগের 1 ভাগ প্রজাতি এই উদ্ভিদ উদ্যানে সংরক্ষণ করা হয়। যেসব উদ্ভিদ মনে করেন শিক্ষার্থীরা মনে করেন যেসব উদ্ভিদ একদম বিলুপ্ত, যেসব উদ্ভিদ অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে আমরা বোটানিক্যাল গার্ডেনে কি করি, সংরক্ষণ করি। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম, উদ্ভিদ সংরক্ষণের বড় উপায় হচ্ছে বা বড় মাধ্যম হচ্ছে উদ্ভিদ উদ্যান। এখন আমরা আলোচনা করব বীজ ব্যাংক। বীজ ব্যাংক হচ্ছে বীজ ব্যাংকের মাধ্যমে উদ্ভিদ প্রজাতি কি করা হয়, সংরক্ষণ করা হয়। আর এটা হচ্ছে খুবই সহজতর মাধ্যম, যার ফলে আমরা অল্প সময়ে, অল্প পরিশ্রমে এবং অল্প খরচে কি করতে পারি, উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করতে পারি। তারপর আমরা আলোচনা করব মাঠের জিন ব্যাংক। যেসব উদ্ভিদ অধিক আর্দ্রতায় বজায় থাকে না, অধিক আর্দ্রতা বজায় না থাকলে বীজ নষ্ট হয়ে যায়। মানে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের অধিক আর্দ্রতা লাগে, যদি অধিক আর্দ্রতা না থাকে সেসব বীজ কি হয়, নষ্ট হয়ে যায়। তাদেরকে আমরা এই মাটির জিন ব্যাংকের মাধ্যমে সংরক্ষণ করি। এর ফলে আমরা আলোচনা করব চিড়িয়াখানা। এটা এমন এক স্থাপনা যেখানে কি করা হয়, জীবন্ত বন্য প্রাণী খাঁচায় বন্দি করে তাদেরকে বিনোদনের ব্যবস্থা করা হয়, গবেষণার ব্যবস্থা করা হয়, তাদেরকে নিয়ে গবেষণা করা হয় এবং তাদেরকে কি করা হয়, প্রজননের ব্যবস্থা করা হয়। তারপর আমরা আলোচনা করব নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। এখানে 90% আপেক্ষিক আর্দ্রতা এবং 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়, যেমন আলুকে 5 থেকে 7 মাস সংরক্ষণ করা হয়, মানে খুবই নিম্ন তাপমাত্রায়। তারপর আমরা আলোচনা করব ইনভিট্রো সংরক্ষণ। ইনভিট্রো সংরক্ষণ বলতে আমরা ল্যাবরেটরিতে আমরা কি করি, রিকালসিটেন্ট অথবা যেসব বীজ ল্যাবরেটরিতে আমরা সংরক্ষণ করি সেটা হচ্ছে ইনভিট্রো সংরক্ষণ। তারপর আমরা ডিএনএ সংরক্ষণ করব। ডিএনএ সংরক্ষণ হচ্ছে উদ্ভিদ প্রজাতি থেকে ডিএনএ কি করতে আমরা সংরক্ষণ করি। সংরক্ষণ ফলে এই হচ্ছে আমাদের কৃত্রিম বা এক্সিডু সংরক্ষণ। তো শিক্ষার্থীরা তোমাদের কোশ্চেন হয় সাধারণত বায়োম কি, ইকোলজিক্যাল পিরামিড বলতে কি বুঝো, উদ্ভিদের অভিযোজনীয় বৈশিষ্ট্যগুলো আসতে পারে 3টা পার্ট। আর উদ্ভিদ সংরক্ষণ যে পদ্ধতি আছে 2টা, ইনসিডু সংরক্ষণ এবং এক্সিডু সংরক্ষণ। আর এই হচ্ছে তোমাদের পদ্ধতি। সাধারণত আরেকটা কোশ্চেন হয় তোমাদের যে এই 2টা পদ্ধতির মধ্যে কোনটা সুবিধা, সেটা আমরা একটু পর আলোচনা করব। শিক্ষার্থীরা যেটা বলছিলাম যে জীববৈচিত্র্য এক্সিডু অপেক্ষা ইনসিডু পদ্ধতিতে সহজে সংরক্ষণ করা যায় অথবা ইনসিডু সুবিধা, এই কোশ্চেনটা তোমাদের 9 নাম্বার থাকে। তো আমরা এটা আলোচনা করবো যে উদ্ভিদ সংরক্ষণের সবচেয়ে উত্তম উপায় হচ্ছে যে বাসস্থানে যে উদ্ভিদটা জন্মে সেই জায়গাটা কি করবো, আমরা সংরক্ষণ করব, যার ফলে ওই উদ্ভিদের সাথে অন্যান্য যে আশেপাশের যে প্রাণী বা উদ্ভিদ আছে সেগুলো কি করতে, সেগুলো কি হয়, সবগুলো কি হয়, সংরক্ষিত হয়। তার মানে ওই উক্ত প্রজাতির সাথে সম্পর্কযুক্ত প্রাণীগুলো কি হয়, সংরক্ষিত হয়। তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে যে বাসস্থানে জন্মে সেই বাসস্থানকে আমরা সংরক্ষণ করব, যার ফলে উক্ত প্রজাতির সাথে সম্পর্কযুক্ত প্রাণীগুলো সংরক্ষিত হবে। আর 2 নম্বর হচ্ছে এখানে মাইক্রোরাইজার ছত্রাকও সংরক্ষিত হয়। মাইক্রোরাইজার ছত্রাকটা কি, যে উদ্ভিদের মানে ছত্রাকের সাথে উদ্ভিদের শিকড় বা মূলের যে সম্পর্কটা সেটা হচ্ছে মাইক্রোলজিক্যাল ছত্রাক বা মাইক্রোলজিক্যাল। ইনসিডু সংরক্ষণের ফলে মাইক্রোরাইজার ছত্রাকও সংরক্ষিত হয়। আর একটি প্রজাতি কেবলমাত্র একটা ইকোসিস্টেম নয়, কারণ এই একটা প্রজাতির সাথে কি আশেপাশে অন্যান্য প্রজাতিরও উদ্ভিদ প্রজাতির কি হয়, ইন্টারাকশন হয়, মানে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, ক্রিয়া বিক্রিয়া করে এবং অনেক প্রজাতিকে বেঁচে থাকতে সাহায্য করে। তোমরা নিশ্চয়ই ইকোসিস্টেম পড়ছো, একটার সাথে একটা কি রিলেশন, একটা কোনো কারণে যদি বিঘ্ন ঘটে তাহলে পুরো চক্রটা কি নষ্ট হয়ে যায়। ওই জন্য বলা হচ্ছে যে একটা ইকোসিস্টেমের অংশ নয়, ইহা বিভিন্নভাবে অন্যান্য প্রজাতির সাথে কি করে, ক্রিয়া বিক্রিয়া করে এবং অনেক প্রজাতিকে বেঁচে থাকতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে এই প্রক্রিয়ায় বিবর্তনীয়, মানে বিবর্তনীয় প্রক্রিয়াগুলো কি হয়, চালু থাকে। তার মানে ইভলিউশন যে একটার পর একটা প্রজন্ম, এই বিবর্তনীয় প্রক্রিয়াগুলো কি হয়, চালু থাকে।
আবার 5 নম্বর হচ্ছে যে দেশ বা অঞ্চলে ফ্লোরা হচ্ছে উদ্ভিদকুল তালিকাভুক্ত করা হয়নি বা এখনো আবিষ্কার বা আবিষ্কার করা হয়নি, সে অঞ্চলে কি হয় ইনস্টিটিউট সংরক্ষণ পদ্ধতি আবশ্যক। আর রিকালসিট্যান্ট বীজ সংরক্ষণের জন্য ইনস্টিটিউট বিশেষভাবে উপযোগী। রিকালসিট্যান্ট বীজটা কি? কিছু কিছু উদ্ভিদ আছে যাদের অধিক আর্দ্রতা প্রয়োজন, সেগুলোকে আমরা বলবো রিকালসিট্যান্ট বীজ। এই বীজগুলো সংরক্ষণের জন্য এই ইনস্টিটিউট পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা আলোচনাগুলো ভালো করে বাসায় করবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।